জিলেট 2025-এ প্রথম কোশ্চেন যেটা কেমিস্ট্রির, সেটা হচ্ছে অ্যান অরবিটাল হ্যাভিং n is equal to 5 and l is equal to 3 is designated as, আমাকে জানাতে হবে যে কোনটা সেই অরবিটালটা, 5s 5p 5d না 5a। তো দেখো এখানে n is equal to 5, n মানে কি, n মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সেটা কত? সেটা হচ্ছে 5। আমরা জানি 5 মানে এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা অরবিটালের আগে বসে, প্রত্যেকটাতেই 5 দেওয়া আছে, 5s 5p 5d 5a, মানে প্রত্যেকটাই হতে পারে এটা। কিন্তু তার সাথে বলা আছে l is equal to 3, l মানে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে 3। তো আমাদের জানা আছে যে l সমান 0 হলে s অরবিটাল হয়, l সমান 1 হলে p অরবিটাল হয়, 2 হলে d অরবিটাল হয়, আর 3 হলে f অরবিটাল হয়। তাহলে এখানে 5 হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা আর 3 হচ্ছে l ইজিক্যাল টু l এর সংখ্যা, l ইজিক্যাল টু 3। তার মানে এটা অবশ্যই 5f হবে, f অরবিটাল হবে। কেমন? তাহলে এটা হলো। পরেরটাতে চলে যাই। হাউ মেনি টাইপস অফ পিসিএল বন্ডস, কত রকমের পিসিএল বন্ড সম্ভব, কত রকমের পিসিএল বন্ড আছে PCl5 মলিকিউলে। তাহলে PCl5 মলিকিউলের ছবিটা আমরা জানি এরকম, sp3d হাইব্রিডাইজেশনে, অর্থাৎ এই তিনটে PCl3, এই PCl3, এই PCl এগুলো এই বোর্ডে প্লেনে আছে, আর বোর্ডে প্লেন থেকে উপরের দিকে উঠে আছে একটা ক্লোরিন অ্যাটম, আর নিচের দিকে নেমে আছে একটা ক্লোরিন অ্যাটম। তাহলে PCl বন্ড কটা হচ্ছে টোটাল? 5টা। তাহলে 5টা 5 কোভ্যালেন্ট PCl বন্ড। এগুলো সব কটা কীরকম বন্ড? না কোভ্যালেন্ট বন্ড PCl5 মলিকিউলে। নেক্সট যেটা, সেটা হচ্ছে সিলিকন ডোপড উইথ ইলেকট্রন রিচ ইম্পিউরিটি। ইলেকট্রন রিচ ইম্পিউরিটির সাথে ডোপিং করা হচ্ছে সিলিকনকে। তাহলে আমরা জানি যে ডোপিংয়ের পদ্ধতিতে সিলিকন হচ্ছে গ্রুপ 14-এর, সিলিকন হচ্ছে কোন গ্রুপের? গ্রুপ 14 এলিমেন্ট। আর ইলেকট্রন রিচ ইম্পিউরিটি বলতে আমরা গ্রুপ 15 এলিমেন্টগুলোকে বুঝে থাকি, গ্রুপ 15-এর এলিমেন্ট। আর ইলেকট্রন পুওর ইম্পিউরিটি বলতে কোনগুলো? গ্রুপ 13-এর এলিমেন্ট। এখানে 13-এর কথা বলা হয়নি, গ্রুপ 13 এলিমেন্ট হচ্ছে ইলেকট্রন পুওর, ইলেকট্রন যেখানে কম সেটা হচ্ছে ইলেকট্রন পুওর এলিমেন্ট। কি করে হয় ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে সিলিকনের দেখে নিই। সিলিকনের হচ্ছে আমার 4টে ভ্যালেন্স ইলেকট্রন থাকে গ্রুপ 14-এ, 4টে ভ্যালেন্স ইলেকট্রন, কিন্তু গ্রুপ 15-এর 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। যেমন ধরা যাক ফসফরাসের 5টা ভ্যালেন্স ইলেকট্রন, বা নাইট্রোজেন, এদের 5টা ভ্যালেন্স ইলেকট্রন, 5টা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে 4টের সাথে একটা করে বন্ড হবে আর একটা ইলেকট্রন এক্সট্রা পড়ে থাকবে। 4টে বন্ড যদি হয়ে যায়, ধরো যাক এগুলো কাটা চিহ্ন দিয়ে যদি রিপ্রেজেন্ট করি আমরা, তাহলে যদি এদের সাথে ডোপিং করা হয়, মানে অ্যালয় তৈরি করা হয়, সিলিকন ফসফরাস অ্যালয়ের মতন যদি তৈরি করা হয়, তাহলে এই একটা ডটের সাথে একটা ক্রস বন্ড করবে, একটা ডট আর একটা ক্রস মিলে বন্ড করবে। সিমিলারলি এখানেও তাই একটা ডট আর একটা ক্রস মিলে বন্ড করবে, এখানেও তাই একটা ডট আর এই একটা ক্রস মিলে বন্ড করবে, আবার এইখানে একটা ডট একটা ক্রস মিলে বন্ড করবে, পড়ে থাকবে একটা ইলেকট্রন এইখানে এক্সট্রা। অর্থাৎ এর জন্য ইলেকট্রন এক্সট্রা হচ্ছে এখানে। ইলেকট্রন এক্সট্রা হওয়ার জন্য কি হবে? অবশ্যই সেটা এন টাইপ সেমিকন্ডাক্টর হবে, কারণ এন টাইপের এন মানে হচ্ছে নেগেটিভ, এন মানে নেগেটিভ, মানে নেগেটিভ বেশি, আর পি মানে হচ্ছে পজিটিভ। যেখানে নেগেটিভ কমে যাবে, যেখানে ইলেকট্রনের বদলে হোলসের সংখ্যা বাড়বে, সেটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যেখানে ইলেকট্রনের সংখ্যা হোলসের থেকে বেশি, সেটা হচ্ছে নেগেটিভ বা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এটা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। তারপরে আমরা চলে আসি পরের কোশ্চেনটায়। বলছে নাইট্রিক অক্সাইড মানে NO রিয়াক্টস উইথ N2O4 ইন এ বেসিক সলিউশন। একটা বেসিক সলিউশনের মধ্যে রিয়াকশান করে NO2- ফর্ম করছে। দ্য রিয়াকশান ইজ ক্লাসিফাইড অ্যাজ
ডিকম্পোজিশন, ডিসপ্রপোর্শনেশন, কম্প্রপোর্শনেশন না অ্যাসিড বেস রিয়াকশান। তো এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে রিয়াকশানটাকে লিখে ফেলতে হবে। হ্যাঁ, রিয়াকশানটা লিখে ফেলি। NO প্লাস N2O4 কী হবে সেটা বলেই দিয়েছে, আমাকে আর হিসাব করতে হবে না। NO2 মাইনাস তৈরি হচ্ছে। হ্যাঁ, একটা বেসিক সলিউশনে NO2 মাইনাস তৈরি হচ্ছে। তো সে বেসিক সলিউশনে অ্যাসিডিক সলিউশন আমার দেখা দরকার নেই। এইটা হচ্ছে রিয়াকশানটা। এই রিয়াকশানটা কীরকম টাইপের রিয়াকশান সেটা বলছে। ডিকম্পোজিশন মানে একটা জিনিস ভেঙে একের বেশি জিনিস তৈরি হওয়া, সেটা ডিকম্পোজিশন। আর অ্যাসিড বেস রিয়াকশান মানে হচ্ছে এখানে অ্যাসিড থাকবে, বেস থাকবে, যেটা কোনোটাই এখানে নেই। এখানে ডিকম্পোজিশন তো হচ্ছেই না, বোঝাই যাচ্ছে দুটো জিনিস মিলে একটা জিনিস তৈরি হচ্ছে। তাহলে হয় এটা ডিসপ্রপোর্শনেশনের মতন হবে বা কম্প্রপোর্শনেশনের মতো হবে, কিছু একটা তৈরি হবে। দেখা যাক কী তৈরি হচ্ছে এখানে। NOর যে অক্সিডেশন স্টেট সেটা কত না, আমরা জানি অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে ধরে নেওয়া অক্সিডেশন নাম্বার ধরে নেওয়া হচ্ছে -2। তাহলে এটার কত হবে? এটা অবশ্যই +2 হবে নাইট্রোজেনটা। এই N2O4 নাইট্রোজেনের কত হবে? অক্সিজেনের যদি -2 হয় তাহলে এই N2 এটা কত হবে নাইট্রোজেনটার? এটা হিসাব করতে গেলে আমাকে সেই পুরোটাকে 0 ধরতে হবে, অর্থাৎ 2 নাইট্রোজেনটা যদি ধরি X N2O4 প্লাস অক্সিজেনের হচ্ছে 4টে অক্সিজেনের -2 করে, তার মানে হচ্ছে -8 হচ্ছে সমান হচ্ছে 0। তাহলে অবশ্যই এখানে সলভ করলে পাবো X = +4। তাহলে এখানে নাইট্রোজেনটা হচ্ছে +4 স্টেটে। এবার এই NO2 মাইনাস এর নাইট্রোজেনটা কত অক্সিডেশন স্টেটে আছে দেখা যাক। অক্সিজেনের কত? -2। তাহলে এখানে ওভারঅল চার্জ হচ্ছে -2, 0 নয় এখানে, -2। আর এদিকে কত? নাইট্রোজেনটাকে যদি X ধরি আর অক্সিজেনটা হচ্ছে -2 × -2, তার মানে -4। এই হচ্ছে ব্যাপার। না, কত হচ্ছে এটা? হ্যাঁ, আর এ পাশে -1 হবে, এটা -1। ওভারঅল চার্জ হচ্ছে -1, -2 লিখেছিলাম, ভুল এটা। তাহলে X = কত দাঁড়াচ্ছে? X = 4 - 1, তার মানে হচ্ছে +3 দাঁড়াচ্ছে। তাহলে এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +3। তো দেখো নাইট্রোজেন +2 অক্সিডেশন স্টেট থেকে আর +4 অক্সিডেশন স্টেট থেকে পরিণত হচ্ছে +3 অক্সিডেশন স্টেটে। তাহলে +2 থেকে যখন নাইট্রোজেন +3-তে যাচ্ছে তখন কি হচ্ছে? অবশ্যই অক্সিডেশন স্টেট বাড়ছে, তাহলে এটা হচ্ছে অক্সিডেশন। আর যখন +4 থেকে +3-তে যাচ্ছে তখন কমছে, তাহলে এটা হচ্ছে রিডাকশান। তাহলে একই কম্পাউন্ড, একই এলিমেন্ট একবার অক্সিডাইজড হয়ে একটাতে পরিণত হচ্ছে, আবার সেইটাই আবার একই এলিমেন্ট রিডিউসড হয়ে সেই এলিমেন্টেই পরিণত হচ্ছে। তাহলে এটা কীরকম রিয়াকশান হবে? কম্প্রপোর্শনেশন রিয়াকশান। মানে দুটো অক্সিডেশন স্টেট, ডিফারেন্ট অক্সিডেশন স্টেটের থাকা এলিমেন্ট, একই এলিমেন্ট দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থেকে একটা অক্সিডেশন স্টেটে এসে পৌঁছাচ্ছে, সেইটা হচ্ছে কম্প্রপোর্শনেশন রিয়াকশান। আর এটা উল্টোটা হলে ডিসপ্রপোর্শনেশন হতো, তাহলে এটা কম্প্রপোর্শনেশনের এক্সাম্পল। বোঝা গেল? এবার 75-এরটা কী বলেছে? পিএইচ দিয়ে বলেছে কোশ্চেনটা। তো এখানে পিএইচ অফ X ইজ 6.0 আর Y এর হচ্ছে 7.0। তাহলে কোনটা কারেক্ট সেটা বলতে বলেছে এদের মধ্যে। তো 6.0 যদি পিএইচ হয় অবশ্যই সেটা অ্যাসিডিক হবে, কারণ আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াসে পিএইচ স্কেলটা এরকম হয়। 7.0 মানে হচ্ছে নিউট্রাল, আর এর থেকে বেড়ে গেলে হচ্ছে অ্যালকালাইন, আর এর থেকে কমে গেলে হচ্ছে অ্যাসিডিক। তো এর পিএইচ হচ্ছে এইখানে আছে 6.0, মানে এটা হচ্ছে অ্যাসিডিক। এবার দেখি কী বলেছে। বোথ X অ্যান্ড Y আর অ্যাসিডিক? নো, ডেফিনেটলি নট। X আর Y অ্যাসিডিক নয়। সলিউশন X ইজ 10 টাইমস মোর অ্যাসিডিক দ্যান সলিউশন Y, এটা পরে দেখছি। কনসেন্ট্রেশন, এটা হচ্ছে কনসেন্ট্রেশনের চিহ্ন যখনই OH মাইনাসকে থার্ড ব্র্যাকেটে দেওয়া হয়। হ্যাঁ, এটা মনে রাখবে তোমরা, এটা পড়েছো। OH মাইনাসকে থার্ড ব্র্যাকেটে রাখলে এটা বোঝাচ্ছে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ হাইড্রক্সিল আয়ন, এটা হবে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন প্লাস আয়ন। হ্যাঁ, H প্লাস আয়নের কনসেন্ট্রেশন আর OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তো এখানে কী বলছে? OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন গাঢ়ত্ব H প্লাস আয়নের গাঢ়ত্ব থেকে বেশি। কোন সলিউশনে? না Y সলিউশনে। তো ওয়াইটা কীরকম সলিউশন? নিউট্রাল সলিউশন। তাহলে Y সলিউশনে অবশ্যই নিউট্রাল সলিউশনে
OH মাইনাসের গাঢ়ত্ব আর H প্লাসের গাঢ়ত্ব সমান সমান, তাহলে এটাও নয়। এবার আসি বি আর ডি এর মধ্যে কোনটা হবে সেটা। ডিটা তো নান অফ দ্য অ্যাভাব, সেটা হবে কিনা দেখা যাক। বিটা হচ্ছে সলিউশন এক্স ইজ 10 টাইমস মোর অ্যাসিডিক দ্যান সলিউশন ওয়াই। তাহলে সলিউশন এক্স কোনটা? সলিউশন এক্স হচ্ছে 6.0 পিএইচ যার। তাহলে এর পিএইচ যদি আমরা জানি যে যার পিএইচ 6.0 তার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁻6 মোলার, আর যার পিএইচ 7.0 তার হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻⁻7 মোলার। তাহলে এবার কোনটা বেশি, 10⁻⁻6 মোলার বেশি না 10⁻⁻7 মোলার বেশি? অবশ্যই 10⁻⁻6 মোলার বেশি, কারণ 10⁻⁻7কে 10 দিয়ে যদি আমি গুণ করি তবেই পাই 10⁻⁻6। তাহলে 10⁻⁻7টা কার কনসেন্ট্রেশন, কোন দ্রবণে H প্লাস আয়ন কনসেন্ট্রেশন? এটা হচ্ছে ওয়াই দ্রবণের, আর এটা হচ্ছে এক্স দ্রবণের 10⁻6 কনসেন্ট্রেশন। তাহলে ওয়াই এর কনসেন্ট্রেশন থেকে 10 গুণ বেশি কার, এক্সের কনসেন্ট্রেশন। তাহলে ওয়াই থেকে 10 গুণ অ্যাসিডিক হচ্ছে এক্স। তাহলে সলিউশন এক্স ইজ 10 টাইমস মোর অ্যাসিডিক দ্যান সলিউশন ওয়াই, 10 টাইমস মোর অ্যাসিডিক, এটাই দাঁড়াচ্ছে। তাহলে বি হবে অ্যান্সার। ব্যাপারটা বোঝা গেল? এবার আসি পরের কোশ্চেনটায়, স্ট্যান্ডার্ড ইএমএফ। তো ইএমএফ বার করতে বলেছে, ইএমএফ কি বলে দিয়েছে? ইএমএফ বলে দিয়েছে স্ট্যান্ডার্ড ইএমএফ 1.10 ভোল্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ইএমএফ এই রিয়াকশানটা, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস ইকুইলিব্রিয়াম কপার প্লাস জিঙ্ক 2 প্লাস। দ্য ইএমএফ ফর দ্য সেল রিয়াকশন when 0.1 molar copper 2 plus and 0.1 molar zinc 2 plus solution are used at 25 degree Celsius, কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে ইএমএফ মানে ই সেল, ইএমএফ অফ সেল ইজ ইকাল টু স্ট্যান্ডার্ড ইএমএফ অফ সেল মাইনাস একটা ফর্মুলা আছে নার্নস্ট ইকুয়েশন থেকে, আমরা এই ইকুয়েশনটা পড়েছি, নার্নস্ট ইকুয়েশন ইলেকট্রোকেমিস্ট্রির ইকুয়েশন 0.059 বাই নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভড, তার মানে এখানে কটা ইলেকট্রন ইনভলভ আছে সেটা পরে দেখছি, n ইন্টু লগ অফ কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2 প্লাস বাই কনসেন্ট্রেশন অফ কপার 2 প্লাস। প্রোডাক্টের যে আয়ন আছে তার কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের আয়নের কনসেন্ট্রেশন। এই কপারটাকে ধরবো না বা এখানে জিঙ্কটাকে ধরবো না, কারণ এগুলো সলিড অবস্থায় আছে, এদের কনসেন্ট্রেশন এখানে নেগলিজিবল হবে। আমরা এইটাকে ধরবো, কারণ এইটা হচ্ছে সলিড, এইটা হচ্ছে অ্যাকোয়াস, এইটা হচ্ছে সলিড, এটা হচ্ছে অ্যাকোয়াস। তাহলে আমরা অ্যাকোয়াস স্টেটে যেগুলো রয়েছে সেইগুলোরই কনসেন্ট্রেশনকে আমরা এখানে ধরবো। সলিড স্টেটে যেগুলো রয়েছে সেগুলো যেহেতু মিশছে না দ্রবণের মধ্যে, যেন কনসেন্ট্রেশনকে আমরা হিসাবে বাইরে রাখছি। সহজ করে বললে এটা হচ্ছে সহজ, একদম সহজ করে বললে যেটা দাঁড়াবে সেইটা। এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভড, যেটা হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে যে জিঙ্ক থেকে যদি জিঙ্ক 2 প্লাস তৈরি করতে হয় তাহলে দুটো ইলেকট্রন বার করে দিতে হবে, আর কপার 2 প্লাস থেকে যদি কপার তৈরি করতে হয় তাহলে দুটো ইলেকট্রন কপার 2 প্লাসের সাথে যোগ করতে হবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভড হচ্ছে 2, তাহলে এন ইজিক্যাল টু এখানে দাঁড়াবে 2, কিন্তু সেটা আমার এখন বসানোর দরকার নেই। কেন বসানোর দরকার নেই দেখি, আগে এখানে ই0 সেলটা বসিয়ে দিই। ই0 সেল মানে স্ট্যান্ডার্ড ইএমএফ, সেটা হচ্ছে 1.10 ভোল্ট মাইনাস 0.059 বাই এন লগ অফ, আচ্ছা এখানে জিঙ্ক 2 প্লাসের কনসেন্ট্রেশন 0.1 মোলার আর কপার 2 প্লাসের কনসেন্ট্রেশনও 0.1 মোলার দিয়েছে। তাহলে টোটালটা হয়ে গেল লগ 1, এখানে পয়েন্ট হবে না, সরি, লগ 1, ঠিক আছে, লগ অফ 1, তার মানে 0। তার মানে এই জিনিসটা হয়ে যাচ্ছে আমার 1.10 ভোল্ট মাইনাস 0.059 বাই এন লগ 1, লগ 1 মানে কত, 0। তাহলে এই পার্টটা পুরোটাই 0 হয়ে গেল, তাহলে 1.10 ভোল্ট মাইনাস 0, তার মানে হচ্ছে আমার 1.10 ভোল্ট। উপর নিচে সমান কনসেন্ট্রেশন, তাহলে এইটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? এবার আমরা চলে আসি
এই পরে কোশ্চেনটা, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইকুইলিব্রিয়া would a decrease in volume promote the formation of more products? ডিক্রিজ ইন ভলিউম করলে আমার বেশি প্রোডাক্ট তৈরি হবে। এই কোন রিয়াকশানটাতে ভলিউম ডিক্রিজ করলে বেশি প্রোডাক্ট তৈরি হবে? তো এখানে বোঝাই যাচ্ছে যে কোন নীতিটা প্রযুক্ত হবে, লা শ্যাটেলিয়ারের নীতি। এখানে হবে আমার লা শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল। ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টার থেকে কোশ্চেনটা দিয়েছে, লা শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল। লা শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল হচ্ছে কীরকম, কী বলছে না, ডিক্রিজ ইন ভলিউম করলে কি হতে পারে, ইনক্রিজ ইন প্রেশার, প্রেশার ইনক্রিজ করবে, ইনক্রিজ ইন প্রেশার। প্রেশার মানে গ্যাসের প্রেশার ইনক্রিজ করছে। গ্যাসের প্রেশার ইনক্রিজ করলে কি হবে, যেদিকে গেলে গ্যাস অণুর সংখ্যা কমবে সেই দিকটা ফেভার করবে। যেদিকে গেলে গ্যাস অণুর সংখ্যা কমবে সেদিকটা ফেভার করবে। অর্থাৎ গ্যাস অণুর সংখ্যা বলতে কীরকম, ডেল্টা এন জি সমান হচ্ছে নাম্বার অফ মোলস অফ গ্যাসাস প্রোডাক্ট মাইনাস নাম্বার অফ মোলস অফ গ্যাসাস রিয়াক্ট্যান্ট। এই জিনিসটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ ডেল্টা এনজি যদি লেস দেন 0 হয়, তবেই গিয়ে রিয়াক্ট্যান্টের মোল সংখ্যা থেকে, রিয়াক্ট্যান্ট গ্যাসের মোল সংখ্যা থেকে প্রোডাক্ট গ্যাসের মোল সংখ্যা কমে যাবে, সেটাই দাঁড়াচ্ছে। তাহলে কোথায় হবে সেই জিনিসটা দেখতে হবে, ডেল্টা এনজি। আচ্ছা, এইখানে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি N2 গ্যাসের সাথে O2 গ্যাস বিক্রিয়া করে দুই অণু NO গ্যাস তৈরি করছে। তাহলে 1 মোল N2 গ্যাস 1 মোল O2 গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল তৈরি করছে। তাহলে মোলের ডিফারেন্স কত, এখানে এনজির ডিফারেন্স, এনজি মানে ডিফারেন্স ইন প্রোডাক্টের কত, 2 মোল প্রোডাক্ট, আর রিয়াক্ট্যান্ট কত, 1 মোল এটা 1 মোল এটা, তাহলে রিয়াক্ট্যান্ট 2 মোল, তার মানে 2 আর 2 গেলে 0 দাঁড়াচ্ছে। তাহলে এটা ডেল্টা এনজি 0। বিতে যাই, ডেল্টা এনজি কত হয় দেখি, ডেল্টা এনজি বিতে কত, ডেল্টা এনজি বিতে কত হবে, এটা হচ্ছে 1 মোল ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড গ্যাস ভেঙে গিয়ে 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে। তাহলে 1 মোল থেকে 2 মোল পাচ্ছি। তাহলে এখানে কত হবে, 2 মোল মাইনাস 1 মোল, মানে এটা প্রোডাক্টে 2 মোল, রিয়াক্ট্যান্টে 1 মোল, তাহলে কত হচ্ছে 1 মোল। ডেল্টা এনজি সমান 1। এখনও কিন্তু লেস দ্যান 0 পেলাম না, নেগেটিভ পেলাম না, সব পজিটিভ পাচ্ছি। এটা 0, এটা পজিটিভ। এবার এখানে আসি, এটা কত হবে দেখি। এইখানে আছে লিকুইড, এইখানে আছে অ্যাকোয়াস, তাহলে কোনোটাই কিন্তু গ্যাস না। গ্যাস কোনটা, এইটা হচ্ছে গ্যাস, কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস, এই পাশে কোনো গ্যাস নেই। তাহলে ডেল্টা এনজি কত হবে, ডেল্টা এনজি এই পাশে কোনো গ্যাস নেই, তাহলে গ্যাসের মোল সংখ্যা 0, মাইনাস প্রোডাক্ট এই রিয়াক্ট্যান্টে গ্যাস ছিল 1 মোল, তাহলে 1 মোল, তাহলে এটা কত হচ্ছে -1। এইবার প্রথম পেলাম ডেল্টা এনজি -1, অর্থাৎ লেস দেন 0। এটা দেখে নিই, এখানে এটা সলিড, এটাও সলিড, এটা গ্যাস, তাহলে এইটা হচ্ছে গ্যাস, এইটাই একমাত্র বেরোবে। তাহলে এবার ডেল্টা এনজি কত হবে, প্রোডাক্টে গ্যাস 1 মোল বেরিয়েছে কিন্তু রিয়াক্ট্যান্টে কোনো গ্যাস ছিল না, তাহলে 1 - 0 = 1। এখানেও কিন্তু পজিটিভ দাঁড়াচ্ছে, একমাত্র নেগেটিভ হচ্ছে এইটা। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, ডেল্টা এনজি লেস দ্যান 0 কার ক্ষেত্রে, এইটা। ডিক্রিজ ইন ভলিউম করলে প্রেশার ইনক্রিজ করবে এবং কার্বনিক অ্যাসিড ফর্মেশন বাড়বে, কার্বন ডাইঅক্সাইড জলে বেশি দ্রবীভূত হবে। যত প্রেশার বাড়াবো তত বেশি জলে দ্রবীভূত হবে। এবার চলে আসি পরেরটায়, হুইচ অফ দ্য ফলোয়িং সল্টস উইল গিভ হাইয়েস্ট পিএইচ ইন ওয়াটার? জলের মধ্যে কোনটা হাইয়েস্ট পিএইচ দেবে? তো হাইয়েস্ট পিএইচ দেবে মানে হচ্ছে যেটা হাইড্রোলিসিস করে অ্যালকালি বেশি তৈরি করবে অ্যাসিডের চাইতে, সেটাই হবে। সাধারণত KCl মানে কি, স্ট্রং KOH, আর KCl মানে হচ্ছে কার সল্ট, KOH আর HCl এর সল্ট। তো KOHও হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডও তীব্র ক্ষার, এটা হচ্ছে তীব্র অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, এর হাইড্রোলিসিস ওইভাবে হবে না। এর ক্ষেত্রে হাইড্রোলিসিস হবে কি, এর ক্ষেত্রেও হাইড্রোলিসিস সমান হবে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের। আর এখানে হাইড্রোলিসিস কনসিডার করা যাবে। এখানে হচ্ছে NaOH হচ্ছে স্ট্রং বেস আর HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড। তো এখানেও দেখতে পাচ্ছি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, একমাত্র উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে এই জিনিসটা খাটবে। এইটা কি, এটা হচ্ছে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH আর কার্বনিক অ্যাসিডের সল্ট। তাহলে কার্বনিক অ্যাসিডটা কিন্তু এবার পেয়েছি উইক অ্যাসিড, আর এটা হচ্ছে স্ট্রং বেস। তাহলে এর ক্ষেত্রে কিন্তু হাইড্রোলিসিস হলে
NaOH তৈরি হবে আর কার্বনিক অ্যাসিড তৈরি হবে। কার্বনিক অ্যাসিডের অ্যাসিডিটি কম, তার থেকে অ্যালকালাইনিটি বেশি কার NaOH-এর, তাহলে দ্রবণটা অ্যালকালাইন হবে এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে পিএইচটা বাড়বে। আর এর ক্ষেত্রে কী হবে কপার সালফেটের ক্ষেত্রে? কপার সালফেটের ক্ষেত্রে দুরকম পেতে পারি আমরা। কপার হাইড্রক্সাইড হচ্ছে, ধরে নিলাম কপার হাইড্রক্সাইড হচ্ছে বেস, আর H2SO4 হচ্ছে আমার কি অ্যাসিড। তাহলে এই H2SO4 তো স্ট্রং অ্যাসিড, তাহলে আর এটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে উইক বেস, তাহলে অফকোর্স বোঝা যাচ্ছে এটা অ্যাসিডিটি বাড়াবে, পিএইচ বাড়াবে। তাহলে এর ক্ষেত্রে পিএইচ কমবে, এর ক্ষেত্রে পিএইচ বাড়বে। এটা ভুল বললাম না, এটা পিএইচ কমবে, এর ক্ষেত্রে পিএইচ কমবে, অ্যাসিডিটি, এক্ষেত্রে পিএইচ বাড়বে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ক্যান বি অবটেইনড বাই ইলেকট্রোলিসিস অফ অ্যাকোয়াস সলিউশন অফ দেয়ার সল্ট। অ্যাকোয়াস সলিউশন অফ সল্ট থেকে কী হবে? এই কোশ্চেনে কী কী দেওয়া আছে? সোডিয়াম, সোডিয়ামের অ্যাকোয়াস সলিউশন থেকে যদি বার করি তাহলে হাইড্রোজেনই বেরোবে, কারণ সোডিয়ামের অ্যাকোয়াস সলিউশনে Na+ ক্যাথোডে মুক্ত হওয়ার থেকে H+ আগে ক্যাথোডে মুক্ত হবে। সিমিলারলি ম্যাগনেসিয়ামও তাই, ক্যালসিয়ামও তাই, এগুলো সবকটা মোল্টেন সল্ট থেকে হয়। মোল্টেন সল্টের ইলেকট্রোলিসিস হয়, অ্যাকোয়াস সল্টের হয় না। এও তাই, মোল্টেন সল্টের হয়। মোল্টেন সল্ট মানে গলিত লবণের হয়, জলে দ্রবীভূত লবণের করা যায় না। এও তাই, এটা হচ্ছে মোল্টেন সল্ট। অ্যালুমিনিয়ামের বেলায় এরও কিন্তু অ্যাকোয়াস সলিউশনে করা যায় না, এটা হচ্ছে মোল্টেন ওরের করতে হয়। হ্যাঁ, মানে একদম অ্যালুমিনিয়াম ক্রায়োলাইট থেকে তৈরি করা হয়, ব্রক্সাইটের যে ইলেকট্রোলিসিস করা হয় ওই ক্রায়োলাইট মিশিয়ে, সেইটা মনে করো। তাহলে এই চারটের মধ্যে কোনোটাই হবে না, এই অ্যান্সারটাই হচ্ছে, এই কোশ্চেনটাই হচ্ছে ভুলভাল কোশ্চেন। আচ্ছা, তারপরে চলে আসো পরেরটায়। ইন দ্য ফলোয়িং কনভার্সন হাউ মেনি ইলেকট্রনস আর ইনভলভ? কটা ইলেকট্রন ইনভলভ আছে এখানে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে? এই রকম ক্ষেত্রে আমাদের অক্সিডেশন স্টেটকে কনসিডার করতে হয়। অক্সিডেশন স্টেট নাইট্রোজেনের কত? 0। আর অ্যামোনিয়ার কত? -3। -3। তাহলে একটা নাইট্রোজেন অ্যাটম থেকে একটা নাইট্রোজেন অ্যামোনিয়ার অ্যাটম, অ্যামোনিয়ার যে নাইট্রোজেন অ্যাটম সেটা করতে গেলে 1 নাইট্রোজেন অ্যাটম সেটা 0 অক্সিডেশন স্টেট থেকে 3টে ইলেকট্রন গ্রহণ করছে, দিয়ে -3 অক্সিডেশন স্টেট মানে 3টে ইলেকট্রন নিয়েছে সোজা কথা, দিয়ে অ্যামোনিয়া তৈরি করেছে। কিন্তু এখানে 2টো নাইট্রোজেন অ্যাটম আছে, তাহলে 2টো নাইট্রোজেন অ্যাটম মানে কটা ইলেকট্রন ইনভলভ থাকবে? অবশ্যই 6টা ইলেকট্রন ইনভলভ থাকবে। তাহলে হাউ মেনি ইলেকট্রনস আর ইনভলভ? 6। এটাকে আমি ইয়েও করতে পারি, মানে সাজিয়েও দিতে পারি। N2 + NH3 কীভাবে তৈরি হলো? N2 অবশ্যই এখানে H+ লাগবে আর ইলেকট্রন লাগবে, তবে গিয়ে তৈরি হবে NH3। যেহেতু এটা 2টো নাইট্রোজেন আছে তাহলে এটা হবে 2NH3। 2টো নাইট্রোজেন এখানে হচ্ছে 2 3 6, তাহলে 6টা হাইড্রোজেন হবে আর 6টা ইলেকট্রন হবে। এই হচ্ছে টোটাল বিক্রিয়াটা হচ্ছে এইটা। বোঝাই যাচ্ছে কটা ইলেকট্রন ইনভলভ? 6টা ইলেকট্রন, 6। আচ্ছা, তারপরে IUPAC নেম, এটা আমি আগের থেকে সাজিয়ে রেখে দিয়েছি বোঝার সুবিধার জন্য, যে IUPAC নেমটা কী হতে পারে। এই একটাই কম্পাউন্ডে যখন ট্রিপল বন্ড থাকবে আর ডাবল বন্ড থাকবে তখন করাটা একটু ট্রিকি আছে ব্যাপারটা। আমাকে প্রথমে লংগেস্ট চেনটাকে ফাইন্ড করতে হবে। লংগেস্ট চেন কোনটা? এই বোঝা যাচ্ছে 1 থেকে 8 অবধি দিয়ে রেখেছি লাল কালি দিয়ে, এইটা হচ্ছে লংগেস্ট চেন। আর একটা চেন এরকম হতে পারে, লংগেস্ট চেনটা এখানে অ্যালকাইন যে কার্বন, C কার্বন, sp কার্বন, তাকে আমি লোয়েস্ট নাম্বারিং করেছি, লোয়েস্ট লোক্যান্ট দিয়েছি, 3 থেকে শুরু করেছি। এটা 1 2 3 4 5 6 7 8, অ্যালকাইনটা 3-এ পড়েছে। আর এখানে এই দিকটা দিয়ে যায়নি, এই রাস্তাটা দিয়ে, কারণ এখানে 8টা কার্বন পাচ্ছি, এখানে গেলে 7টা কার্বন পাচ্ছিলাম, এই জন্য কেটে দিয়েছি এই রাস্তাটা। বোঝা যাচ্ছে? তাহলে এইখানে এই জিনিসটাকে আমি গ্রুপ হিসেবে ধরে নিয়েছি একটা। হ্যাঁ, এই জিনিসটাকে গ্রুপ হিসেবে ধরে নিয়েছি। এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটার নাম হচ্ছে ইথাইনাইল। ইথিন হচ্ছে এইটা, CH2 ডবল বন্ড CH2 থাকলে হচ্ছে ইথিন, মানে ইথিলিন যেটা। কিন্তু এখানে একটা হাইড্রোজেন কম আছে, দিয়ে এর সাথে বন্ডিং হয়েছে, তাহলে এটা হবে ইথিনাইল। হ্যাঁ,
এটার নাম হবে ইথিনাইল গ্রুপ। হ্যাঁ, তাহলে ইথিনাইল গ্রুপটা 3 নম্বর, এই 5 নম্বর কার্বনে আটকে আছে এখানে। ইথিনাইল গ্রুপটা 5 নম্বর কার্বনে আটকে আছে। কেমন? আচ্ছা, এবার নিয়মটা কি, আমি তো এদিক দিয়েও দিতে পারতাম, এই ডাবল বন্ডটাকেও 1 নম্বর ধরতে পারতাম প্রায়োরিটি অনুযায়ী, ডাবল বন্ডটাকে। তা আমাকে দেখতে হবে যে ট্রিপল বন্ড দিয়ে নামকরণ করে আর ডাবল বন্ড দিয়ে নামকরণ করে একই লোক্যান্ট পাচ্ছি নাকি। দেখা যাচ্ছে ট্রিপল বন্ড দিয়ে নামকরণ করলে 3-এ শুরু হচ্ছে sp কার্বন, আর 6-এ শুরু হচ্ছে, বা একটা হিসেবে থাকছে, লোক্যান্ট হিসেবে থাকছে, 6-এ শুরু হচ্ছে sp2 কার্বন, মানে ডাবল বন্ড শুরু হচ্ছে, ডাবল বন্ডেড কার্বন। 3-6, লাল কালিটা 3-6। আবার দেখো, যদি নীল দিয়ে শুরু করি, মানে ডাবল বন্ড দিয়ে প্রথমে শুরু করি, তাহলে 1 নম্বরে এটা থাকছে আর 4 নম্বরে থাকছে ট্রিপল বন্ডেড কার্বন। এবার লোক্যান্ট দুটো সমান কিনা দেখতে হবে, দুদিকে যদি সমান হয় তখন ডাবল বন্ডের প্রায়োরিটি আসে, কিন্তু যেহেতু ডাবল বন্ডের প্রায়োরিটি নেই, কাজে আমি আইন দিয়ে, নাম হচ্ছে IUPAC রুল হচ্ছে, নিয়ম, আইন দিয়ে আইনটাকে লাস্টে রাখতে হবে যেরকমই কেস হোক না কেন, আর লোয়েস্ট লোক্যান্টে রাখতে হবে কাকে, sp কার্বনকে। তাহলে 3 থেকে শুরু হচ্ছে এটা, 3-6, 3 শুরু হচ্ছে এটা। তাহলে এটা পুরোটা কত হচ্ছে, অক্ট 3 আইন। আর 5-এ এই সাবস্টিটিউশন আছে ইথাইনাইল মূলকের, আর 7-এ সাবস্টিটিউশন আছে কার, মিথাইল মূলকের। এইখানে একটা মিথাইল মূলক আছে 7-এ। তাহলে ফর্মুলাটা এরকম দাঁড়াতো, কোনোটাই হতো না, 7 মিথাইল 5 ইথিনাইল অক্ট 3 আইন। কিন্তু এখানেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, অ্যালফাবেটিক্যালি সাজানো নেই এটা, ই আগে যাবে আর এম পরে আসবে। এইটা হতে পারে না, এইটাও হতে পারে না। এইটা কেন হতে পারে না, কারণ এখানে হচ্ছে হেপ্ট ধরা হচ্ছে, আমি লংগেস্ট চেন পাচ্ছি অক্টে, তাহলে হেপ্ট হবে না। আবার এখানে লংগেস্ট চেন অক্ট আছে, কিন্তু এখানে নামকরণের সময় আমাকে ধরা হয়েছে 2 মিথাইল, 2-এ আছে মিথাইল, 2 মিথাইল 4 ইথিনাইল, 4-এ আছে ইথিনাইল গ্রুপটা 4-এ আছে, এবং 5-এ আছে এইটা 1 2 3 4 5, এইখান থেকে শুরু হচ্ছে। তাহলে 5-এ শুরু হওয়া ভালো না 4-এ শুরু হওয়া ভালো? অবশ্যই 5-এ শুরু হওয়া ভালো না 3-এ শুরু হওয়া ভালো? অবশ্যই লোয়েস্টটাকে নেব। 3-এ যেহেতু শুরু হচ্ছে এটা, 3টাকে নেব। আমি উল্টো দিক থেকে নাম্বারিং করতে যদি পারি, তাহলে কীরকম হবে দেখি, 1 2 3 4 5 6 7 8, এরকম হতো উল্টো দিক থেকে নাম্বারিং করলে। কিন্তু সেক্ষেত্রে আমার sp কার্বনটা পড়ে যাচ্ছে 5-এ। তাহলে 5-এর থেকে যেহেতু 3 ছোট, আমি এই দিকের নাম্বারিংটাই নেব সবসময়। তাহলে নাম্বারিংটা এই সাইড দিয়ে হবে, এই সাইড দিয়ে হবে না, এই সাইড দিয়ে নাম্বারিংটা হবে। তাহলে অক্ট 5 আইন হবে না, 5 আইনটা হবে না, 3 আইনটা হবে। কিন্তু এখানেও ভুল হলো কি, এখানে ভুল হচ্ছে ইথিনাইলটা পরে দিয়েছে, মিথাইলটা আগে দিয়েছে, কাজে এটাও হবে না, কারণ অ্যালফাবেটিক্যালি ই আগে আসবে, তারপরে আসবে এম, সেই কারণে এটা হবে নান অফ দি অ্যাবভ। এরপরে চলে আসি পরেরটায়। হুইচ স্ট্রাকচারাল আইসোমেরিজম ইজ এক্সিবিটেড ইন দ্য ফলোয়িং পেয়ার্স? ফলোয়িং পেয়ারে কী কী স্ট্রাকচারাল আইসোমেরিজম আছে? পজিশনাল, চেন, না ফাংশনাল, না জিওমেট্রিক্যাল? দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা অ্যাসিড, COOH, তাই না? এটার নাম কি? এটা হচ্ছে CH3, এখানে একটা CH3 আছে, এখানে একটা কার্বন আছে, যেখানে দুটো হাত যদি করে দিই তাহলে CH2 আছে এটা, তাহলে এটা হলো CH3 CH2, আর এখানে একটা কার্বন আছে যার ডবল বন্ড ওইদিকে, এদিকে OH আছে, তাহলে COOH। এটা হচ্ছে 1 2 3, নাম্বারিং করলে কী দাঁড়াবে, এটা N নর্মাল প্রোপানয়িক অ্যাসিড, তাহলে এটা কার্বক্সিলিক অ্যাসিড। আর এটা কি, এখানে এটা হচ্ছে 1 নম্বর কার্বন। আচ্ছা, এরপর তারপরে এখানে আর কার্বন নেই, একটাই কার্বন আছে এখানে, মেন চেনে নেই, একটাই কার্বন আছে, এটার নাম কি হবে, HC ডবল বন্ড O, তারপরে হচ্ছে O, এটা হচ্ছে একটা কার্বন এখানে আছে, তাহলে এখানে দুটো হাত দিয়ে দিই, একটা কার্বন এখানে আছে, তাহলে এখানে 3টে হাত হবে, অর্থাৎ এটা CH3, তাহলে এটা হবে CH2 CH3,
এটা কীরকম জিনিস, এটা হচ্ছে এস্টার, এটা হচ্ছে এস্টার। কার এস্টার? ফর্মিক অ্যাসিডের এস্টার, কারণ ফর্মিক অ্যাসিড হচ্ছে HC≡OH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের এস্টার, এটার নাম কি হবে? এইটা দিয়ে নামকরণ হবে, ইথাইলটা আগে বসবে, ইথাইল ফরমেট, এর নাম হবে ইথাইল ফরমেট। নামকরণটা চাইনি যদিও, এখানে কী চাইছে? ফাংশন কী রকম আইসোমেরিজম। দেখা যাচ্ছে যে দুটোরই সংকেত একই, দুটোতেই 3টে করে হাইড্রোজেন আছে, এই কার্বন আছে, 3 আর 2 5 আর 1 6টা করে হাইড্রোজেন আছে, 2টো করে অক্সিজেন আছে। এটা তো তাই, 3টে করে কার্বন আছে, 6টা করে হাইড্রোজেন আছে, 2টো করে অক্সিজেন আছে। তাহলে এটা কীরকম আইসোমেরিজম হবে? ফাংশনাল আইসোমেরিজম হবে, কারণ একটা কার্বক্সিলিক অ্যাসিড আর একটা হচ্ছে এস্টার। এটা হচ্ছে আমার অ্যাসিড আর এটা হচ্ছে এস্টার। ক্লিয়ার? এটা গ্রিনার্ড রিয়াজেন্ট তৈরি রিয়াকশান দিয়েছে এখানে, সেটা কিভাবে হবে? CH3Cl, ম্যাগনেসিয়াম ইথার আর অ্যাসিটিক অ্যাসিড দিয়েছে তারপরে। তাহলে গ্রিনার্ড রিয়াজেন্ট যেভাবে তৈরি হয়, কীভাবে তৈরি হয় গ্রিনার্ড রিয়াজেন্ট? CH3Cl, 1 নম্বরে হচ্ছে ম্যাগনেসিয়াম দিয়ে ইথার দিলে কি তৈরি হবে? ম্যাগনেসিয়ামটা CH3 আর Cl এর মাঝখানে ঢুকে যাবে, অর্থাৎ CH3MgCl, এই হবে ব্যাপার। পরবর্তী ধাপে কি হবে না, CH3MgCl, এটা এর যে CH3 অংশটা এটা হচ্ছে নেগেটিভ পার্ট, আর MgCl অংশটা হচ্ছে পজিটিভ পার্ট। আর এখানে তারপরে 2 নম্বর ধাপে কি দিচ্ছি আমরা? CH3COO, এটা হচ্ছে নেগেটিভ পার্ট আর এটা হচ্ছে পজিটিভ পার্ট। এবার ভাবো একটা পরিষ্কার বিনিময় বিক্রিয়ার মতন। এই পজিটিভ পার্টটা এই নেগেটিভ পার্টের সাথে অ্যাটাচ হবে, অর্থাৎ CH3-র সাথে একটা H যুক্ত হয়ে যাবে, CH3-র সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে বন্ড নিয়ে, H+ যুক্ত হয়ে যাবে। আর এখানে এই যে CH3COO- এইটা যুক্ত হয়ে যাবে কার সাথে? ম্যাগনেসিয়ামের সঙ্গে। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে একদিকে Cl যুক্ত হবে আর একদিকে এইটা যুক্ত হয়ে যাবে, OCCH3, এই জিনিসটা যুক্ত হবে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে মিথেন, CH4, মিথেন। তাহলে অ্যান্সার হবে CH4। কার্বনিয়ন, অর্থাৎ কার্বনের সাথে একটা নেগেটিভ চার্জ থাকবে, তার হাইব্রিডেশন স্টেট কী হবে? তো কার্বনিয়ন সবথেকে সিম্পল কার্বনিয়ন আমরা যেটা জানি, যে মিথেন যদি আমি আঁকি, ধরো এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন। মিথেনের কীভাবে কীরকম আঁকতে হয়? এই হাইড্রোজেনটা, এই দুটো হাইড্রোজেন বোর্ডে প্লেনে আছে, আর এই হাইড্রোজেনটা বোর্ড প্লেন থেকে উপরে উঠে আছে, আর এই হাইড্রোজেনটা বোর্ডে প্লেন নিচে আছে। তাহলে এই গোটা জিনিসটার থেকে যদি H বেরিয়ে চলে যায় তাহলে কি হবে? বন্ড পেয়ার নিয়ে না, বন্ড পেয়ার রেখে যদি H+ বেরিয়ে চলে যায় তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা, CH লোন পেয়ার এখানে একটা থেকে গেল, যেটা লোন পেয়ারের মতো থেকে যাবে, কারণ লোন পেয়ারটা এই বন্ড পেয়ারটা নিয়ে যায়নি বলে এটা লোন পেয়ার হয়ে গেছে। তাহলে এটা এখন কীরকম হাইব্রিডেশন হবে? সব কিছুই ঠিক আছে, কেবল একটা H+ বেরিয়ে চলে গেছে। তাহলে এইটা যখন ছিল তখন এর হাইব্রিডেশন স্টেট কত ছিল? sp3 হাইব্রিডেশন। এটা যখন বেরিয়ে গেছে হাইব্রিডেশন স্টেট তো চেঞ্জ হয়নি, তাহলে এটা sp3 হাইব্রিডেশন হবে। তাহলে এটা হলো sp3। আচ্ছা, তারপরে হচ্ছে মেজর প্রোডাক্ট ইন দ্য ফলোয়িং রিয়াকশান। এই রিয়াকশানে মেজর প্রোডাক্ট কী হবে? HC≡CH, সোডামাইড, লিকুইড অ্যামোনিয়া। এটা কি? এটা হচ্ছে এক রকমের বেস, স্ট্রং বেস। হ্যাঁ, স্ট্রং বেস দিয়েছে, এটা স্ট্রং বেস দেওয়া হয়েছে। স্ট্রং বেস দিলে কি হবে? প্রথমে এইগুলো জানি, এগুলো হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন। একটা রিমুভ হবে, দিয়ে HC≡C
ডট ডট মাইনাস, এটাকে বলে অ্যাসিটিলাইট আয়ন তৈরি হবে, অ্যাসিটাইলাইট আয়ন তৈরি হবে, অ্যাসিটাইলাইট আয়ন। এই অ্যাসিটাইলাইট অ্যানায়ন যেটা, সেইটা এবার পরবর্তী ধাপে কার সাথে বিক্রিয়া করবে? ইথাইল ব্রোমাইডের সাথে বিক্রিয়া করবে। ইথাইল ব্রোমাইডটা কি, কীরকম হবে দেখতে? CH3 CH2 Br, এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। এর সাথে কি হবে? এটা এটা ঠিক যে সাবস্টিটিউশন রিয়াকশান হবে, অর্থাৎ ব্রোমাইডটা বেরিয়ে চলে যাবে আর অ্যাসিটিলাইটের এই C মাইনাসটা এখানে অ্যাটাক করবে, এটা এখানে অ্যাটাক করবে, নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাক করবে, আর এখানে এই বন্ডটা ভেঙে Br মাইনাস বেরিয়ে চলে যাবে, ব্রোমাইড মাইনাস বেরিয়ে চলে যাবে, ব্রোমাইড অ্যানায়ন বেরিয়ে চলে যাবে। তাহলে এখানে কি পাবো আমরা? CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এইটা পাবো। কেমন? এখনও একটা অ্যাসিডিক হাইড্রোজেন এখানে আছে, তার জন্য একটা এক্সেস ইথাইল ব্রোমাইড দেওয়া আছে। তাহলে এবার আবার ইথাইল ব্রোমাইড দিলে কী হবে? এই এইচটাও বেরিয়ে চলে যাবে একই পদ্ধতিতে। তাহলে এটা বেরিয়ে গেলে কি তৈরি হবে? এই কম্পাউন্ডটা তৈরি হবে। দুদিকেই একটা অ্যাসিটিলাইট আয়ন, এটা হচ্ছে অ্যাসিটিলাইট আয়ন, অ্যাসিটিলাইট ফ্র্যাগমেন্টটা হচ্ছে C ট্রিপল বন্ড C, দুদিকে ইথাইল গ্রুপ, এইটা একটা ইথাইল গ্রুপ আর এইটা একটা ইথাইল গ্রুপ। তাহলে অ্যান্সার কী হবে? বি। তাহলে আমরা 1 নম্বরের কোশ্চেনগুলো করে ফেললাম। পরের ভিডিওতে আমরা 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। 2 নম্বরের কোশ্চেনগুলো কী কী আছে? হ্যাঁ, 1 অর মোর অপশন কারেক্ট যেটা, সেটা নিয়ে দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। এই অবধি থাক তাহলে।